প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। এবং ঈদযাত্রায় নারীদের জন্য থাকছে রেলের আলাদা কোচ, জানালেন রেলমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট মাসাতো কান্দা। সকালে রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সাক্ষাৎ করে। সাক্ষাতের সময় দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এই সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার খাতগুলো নিয়ে আলোচনা হয় এবং আগামী 5 বছরে $5 বিলিয়ন অর্থায়ন প্যাকেজ দেওয়ার ঘোষণা দেয় এডিবি। অলরেডি 1.4 বিলিয়নের একটা এগ্রিমেন্ট গতকাল সই হয়েছে, বাজেট সাপোর্ট সহ কিছু প্রজেক্ট সহ। এছাড়াও আরও আগামী দিনের জন্য বিশেষ করে রিনিউয়েবল এনার্জি, সোলার, বিশেষ করে এখানে একটা কি সাপোর্ট দেওয়া যায় রিনিউয়েবল এনার্জির জন্য, বাট 2 বিলিয়নের মতো একটা আলোচনা চলছে ওদের সাথে। জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিকূল আবহাওয়া হলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি জানান, জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে নামাজ আদায় করবেন 35,000 মুসল্লি। এবার 8 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলেও জানান প্রশাসক। নগরবাসীকে কোরবানির পশুর বর্জ্য ড্রেনে না ফেলে নির্ধারিত জায়গায় আবর্জনা ফেলার আহ্বান জানান তিনি। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রধান জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ ও প্রয়োজনীয় সমন্বয় করছে। ঈদযাত্রায় নারীদের জন্য রেলে আলাদা কোচ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, এই বিষয়ে প্রধানমন্ত্রী তাকে ফোন করেছেন। দুপুরে রাজধানী ফার্মগেটে 65 বছরের ওপরে ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মেট্রো রেলে 25% ছাড় দেয়া কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, চট্টগ্রাম ও সিলেটের 2টি কোচে আজ থেকে নারীরা আলাদা যাত্রা করতে পারবেন। আর ঈদের পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। 2টি ট্রেনে আজকের থেকে, একটা হচ্ছে সোনার বাংলা ঢাকা চট্টগ্রাম, আরেকটা হচ্ছে জয়ন্ত থেকে ঢাকা সিলেট। সেই জায়গায় আমাদের নারী যাত্রীদের জন্য 2টি কোচ রিজার্ভ রাখা হয়েছে এবং আজকের থেকে এটা কন্টিনিউ চলবে ঈদের আগে 3 দিন। ঈদের পরে এটা তো কন্টিনিউ থাকবে। অন্যান্য সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য একটি করে কোচ রিজার্ভ রাখার চেষ্টা অব্যাহত থাকবে প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে। তবে এটা একটু সময়ও লাগবে, প্রস্তুতি লাগবে, আমাদের সাফিসিয়েন্ট কোচ নেই। তবে মেয়েদের জন্য, নারীদের জন্য একটা কোচ আমরা রিজার্ভ করার প্রত্যেকটা আন্তঃনগর ট্রেনে আগামী ঈদের পরে চেষ্টা করবো যাতে সব ট্রেনেই থাকে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত ও রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক নিরাপত্তা ও বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও গাবতলী পশুরহাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানী জুড়ে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ঈদের আগের দিনগুলোতে ঢাকা ছাড়ছেন
লক্ষ লক্ষ মানুষ। এই বিশাল জনগোষ্ঠীর যাতায়াত নিরাপদ ও যানজট মুক্ত করতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। বাস, লঞ্চ টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনে পুলিশ কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার রয়েছে। সায়েদাবাদ, মহাখালী, গাবতলী বাস টার্মিনাল সহ সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে ডিএমপির বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করছেন। হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে ঢাকার এন্ট্রি এক্সিট পয়েন্টগুলো যানজট মুক্ত রাখা হচ্ছে। মহাসড়কে ফিটনেসবিহীন এবং যত্রতত্র পার্কিং করা গাড়ির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মূল অনুপ্রেরণা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর শাহবাগের নজরুল সমাধিতে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মন্তব্য করেন। বলেন, সাম্য ও মানবতার বাণী বহন করেছে নজরুলের সাহিত্য। জাতীয় সব আন্দোলন সংগ্রামে তার গান ও কবিতা মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি আরও বলেন, অন্যায়, অত্যাচার ও অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের মূল মন্ত্র বিদ্রোহী কবির কাছ থেকেই পাওয়া গেছে। গত ১৭ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনেও নজরুলের আদর্শ অনুপ্রেরণা জুগিয়েছে। এর আগে সকালে নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে জাতীয় কবির সমাধিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনও জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে। আমরা যখন কারাগারে যাই তখন নজরুলের গান গাইতে গাইতে যায়। আমাদের উপর যখন রিমান্ডে নিপীড়ন করা হতো তখন নজরুলের গান আমাদেরকে টিকে থাকার জন্য, আমাদের প্রতিরোধের যে অন্তর্প্রেরণা সেটা জাগিয়ে তুলত নজরুলের গান, কবিতা এবং সাহিত্যকর্ম। সারা দেশে গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১,২২৪ শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে, হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৫৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৭ শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৫৮ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮,৭১৯ শিশু, আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৪,৯৪০ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এই বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৩১ শিশু ও আক্রান্ত ৩৬,৭০৬ শিশু। এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলার সংবাদ। সারা দেশে ইতোমধ্যে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, দেশে হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার ১২২% পৌঁছেছে। প্রথম ধাপে যে ১৮ উপজেলায় ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল সেখানে হামের সংক্রমণের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। তিনি আরও বলেন, এরপরও হামের টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত ইপিআই কার্যক্রমের পাশাপাশি ডেকে ডেকে শিশুদের টিকা দেওয়া হচ্ছে। এর আগে পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং খাবারের মানও যাচাই করেন। ৪ এপ্রিল আমরা 18টি জেলার, যেটা ইউনিসেফের তারা আইডেন্টিফাই করেছে যে এইগুলি বেশি হাম হচ্ছে, ওই 18টি জেলার 30টা উপজেলায় আমরা আমাদের ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছি, যেটার আউটকাম এখন পাচ্ছি 0। আমাদের এখন হামের আক্রমণ ওই 30টা জেলায়, উপজেলায়। 12 তারিখ থেকে আমরা 4টে বৃহৎ সিটি কর্পোরেশনে শুরু করেছি, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় 17 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। ভোরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায়
রড বোঝা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে পড়লে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ট্রাকটিতে অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। এই বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফুয়াদ রুহানি জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, এবারই প্রথম শ্রম নীতিমালা সংশোধন করতে যাচ্ছে সরকার। এই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে যুগ্ম সচিবদের নেতৃত্বে 7টি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই 7টি সেলের সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শুধু সেল গঠন করে শেষ নয়, এটি নিয়ে জনপ্রতিনিধি থেকে শুরু করে সকল কর্মকর্তারা একযোগে কাজ করছেন। আজ সিলেট জেলা পরিষদ মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসুস্থ ও দুর্ঘটনায় আহত শ্রমিক এবং নিহত শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এই সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে প্রথম আমরা নীতিমালা সংশোধন করতে যাচ্ছি এবং আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে 7টা মনিটরিং সেল যুগ্ম সচিবের নেতৃত্বে, প্রত্যেকটা সেলের টিমের সঙ্গে আমাদের একজন যুগ্ম সচিব দেওয়া আছে এবং তারা দিনরাত ফিল্ডে কাজ করতেছেন। শুধু তাই নয়, আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের অন্যান্য কলকারখানা প্রতিষ্ঠানের যারা কর্মরত আছেন প্রত্যেকেই এবং আমাদের স্থানীয় সংসদ সদস্যবৃন্দ প্রত্যেকে আমরা একযোগে কাজ করতেছি। কাজেই আমার মনে হয় ভবিষ্যতে আরও এটাকে সচেতন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমরা নেওয়া হবে ইনশাআল্লাহ। ঝিনাইদহে ছাত্রদলে দায়ের করা মামলায় গ্রেফতার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিন পেয়েছেন। সকালে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। পরে তিনি ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান। একই মামলায় গ্রেফতার অয়ন রহমান খানের জামিন আবেদন না মঞ্জুর করেন আদালত। এর আগে রোববার সন্ধ্যায় দুই নেতাকে ঝিনাইদহ সদর থানা পুলিশ আদালতে সোপর্দ করে। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এবারে পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পাকিস্তান চীন যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আজ বেইজিংয়ে গ্রেট হল অব দি পিপলে অনুষ্ঠিত চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠকে এই প্রয়োজনীয়তা তুলে ধরেন শেহবাজ। বৈঠকে তিনি যুদ্ধবিরতি প্রচেষ্টায় চীনের সমর্থনের জন্য প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানান। শেহবাজ বলেন, পাকিস্তান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রসারের লক্ষ্যে প্রেসিডেন্ট শির 4 দফা কর্মসূচিকে পূর্ণ সমর্থন করে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকট শুধু বিশ্বজুড়ে অর্থনীতিকেই নয়, পাকিস্তানকেও প্রভাবিত করেছে। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং কৌশলগত সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়। এই সময় পাকিস্তান চীন কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তির বিষয়টিও গুরুত্ব পায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আগামী 5 বছরে ভারত প্রায় $500 বিলিয়ন মার্কিন পণ্য ও সেবা ক্রয় করবে বলে একটি লক্ষ্য নির্ধারণ করেছে। গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক বৈঠকের পর তিনি এই তথ্য নিশ্চিত করেন। বলেন, এই সম্ভাব্য ক্রয় ও সহযোগিতার আওতায় মূলত জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কৃষিখাত অন্তর্ভুক্ত থাকবে। রুবিও আরও উল্লেখ করেন, এই উদ্যোগ বাস্তবায়নে ভারতের জন্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর সহ সংশ্লিষ্ট কূটনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশ্লেষকদের মতে এই ধরনের বৃহৎ বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে এবং কৌশলগত সহযোগিতাও শক্তিশালী হবে। তবে বিষয়টি নিয়ে এখনও বিস্তারিত চুক্তির শর্ত বা সময়সূচি প্রকাশ করা হয়নি। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে।
আগামী 7 জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। তবে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদ নিশ্চিত করেছেন 8 জন কাউন্সিলর। আজ বিসিবি নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ক্যাটাগরি 1 থেকে নির্বাচিতদের মধ্যে আছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবিদিন নান্নু, সাইদ বিন জামান, এস.এম. আব্দুল্লাহ ফুয়াদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, মঈনউদ্দিন চৌধুরী, মীর শাকরুল আলম সীমান্ত ও মির্জা ফয়সাল আমিন। এছাড়া ক্যাটাগরি 3 থেকে পরিচালক হচ্ছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। এদিকে ক্লাব ক্যাটাগরিতে 12টি পদের জন্য 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, ফলে ওই অংশে ভোট হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্বাচনের দিনই সভাপতি ও সহসভাপতি পদেও ভোট অনুষ্ঠিত হবে, যা বিসিবির ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের গুরুত্বপূর্ণ হবে। সংগ্রাহক বাজারে আবার আলোচনায় ফুটবলের 2 মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস অধ্যায়ের স্মৃতি বহন করা 2018 সালের পানিনি কাবুম গ্রিন 1-of-1 সংস্করণের কার্ড রেকর্ড $13,50,000 বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় 16,47 লাখ টাকা। রোনালদোর কোনো ট্রেডিং কার্ডের জন্য এটি এখন পর্যন্ত সর্বোচ্চ দাম। একই সঙ্গে ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি ট্রেডিং কার্ডের তালিকায় এটি জায়গা করে নিয়েছে দ্বিতীয় স্থানে। এই তালিকার শীর্ষে আছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার 2004 সালের পানিনি মেগা ক্র্যাক্স PSA 10 রুকি কার্ডটি 2025 সালের সেপ্টেম্বরে বিক্রি হয়েছিল $15 লাখ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 18,36 লাখ টাকার সমান। পুষ্টিচানি বিদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। এবং ঈদযাত্রায় নারীদের জন্য থাকছে রেলের আলাদা কোচ, জানালেন রেলমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।